মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আজ যিনি আমার অতিথি, বিগত অনেকগুলো বছরে তার থেকে আমরা অনেক অনেক জনপ্রিয় কাজ পেয়েছি। যদি 2011 পরে হিসাবই করি, সেই কাজগুলো খুবই আলোচিত হয়েছে এবং দর্শকরা ভালোবাসা দিয়েছেন। তবে গেল বছরের একেবারেই শেষের দিক থেকে একটি কাজ এতই আলোচনায় এসেছে যে আমি আসলে যেখানেই যাই, যার সাথে কথা বলি, শুধু একটাই গল্প, শুধু একটাই কথা, এটা আমাদেরই গল্প। দর্শক, এই গল্পের পেছনের গল্প কিন্তু আজকে আমরা জানতে চাই, কারণ নেপথ্যে যিনি আছেন, এই গল্প যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি আজ আমাদের সাথে আছেন। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আছেন আজ আমাদের সাথে। নানান গল্প আছে, অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, চলে যাচ্ছে একেবারেই তার কাছে। হ্যালো, ওয়েলকাম, কেমন আছেন? এই তো আমি ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এবং শুরুতে আসলে আমার না ওই প্রশ্নটাই আছে যে আমি যার সাথে কথা বলছি, সেটা দর্শক হোক বা আমাদের নাট্যাঙ্গনের মানুষ হোক বা যে প্রিয় অভিনয় শিল্পীরা আছে তারাই হোক, সবার মুখে কিন্তু একটাই কথা, এটা আমাদেরই গল্প। তো আমার এটাই প্রশ্ন যে অনেকদিন পর আমরা পারিবারিক একটি গল্প পেয়েছি, যে গল্পের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্র চলে এসেছে, যে চরিত্রগুলো আমাদের হৃদয়ের খুব কাছের মনে হচ্ছে এবং খুব চেনা দেখা চরিত্র মনে হচ্ছে। তো এই যে দর্শকেরা এভাবে রেসপন্স দিচ্ছেন, ফিডব্যাক দিচ্ছেন, এভাবে আপন করে নিয়েছেন, এটার রেসপন্স আসলে এরকম কেন পাচ্ছেন? কি মনে হয় সেই ম্যাজিকটা কি বা সিক্রেটটা কি? আমার তো কাজ আসলে বানানো জিনিসটা। আমি বানানোর পর মানুষ যদি পছন্দ করে থাকে, সেখানে আমার সার্থকতা আসলে হ্যাঁ, বেসিক্যালি। এখন যেহেতু সবাই পছন্দ করতেছে, টেক্সট করতেছে, দেখা হলে বলতেছে, আর আমি একটু এমনিতেও কম যাই বাইরে। এত যেভাবে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, ফিজিক্যালি আমাকে আসলে এত বলার স্কোপ কেউ পায় না। কারণ কারণ আপনাকে খুঁজে পাওয়া যায় কম না। যাওয়া হয় আরকি পাবলিকলি আসলে। এটা আসলে এনজয় করার চেয়ে বড় জিনিস হচ্ছে, আমার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে মানুষ পছন্দ করতেছে প্রতিটা চরিত্র। হুম, সেটা এক ধরনের আলাদা একটা হুম। কাজ করে যে আলহামদুলিল্লাহ যে সবাই পছন্দ করতেছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় আসলে কেন এভাবে আপন করে নিচ্ছে বা এত এত ভালোবাসা আমি কেন আপন দিচ্ছে? করার জন্য চরিত্রগুলো বানাইছি। সো এটা আচ্ছা। আমি আমার একটা ধারণা ছিল যে সবাই খালি কথায় কথায় বলে বাংলাদেশের নাটক দেখে না। এবং আমাদের পারিবারিক গল্পের নাটক ইভেন দ্যাট দেখছে না। আমাদের যারা সিনিয়র সবাই ইন্টারভিউ দেয়, আগের মতো নাটক নাই। তো হ্যাঁ। আগের মতো নাটক নাই কথাটা শুনতে আমার অপছন্দ। কারণ যারা বলে তাদেরও উচিত বানানো। হুম, আমার একটা প্ল্যান ছিল যে আমি আসলে নাটক জিনিসটা আসলে বানাই, দেখি কি হয়। হুম। আমি মানুষকে ফেরানোর চেষ্টা করি। আমি আচ্ছা। নিজ উদ্যোগে, এটা প্রায় ১ বছর যাবৎ প্ল্যান ছিল যে আমি হুম। এটা মানে 25 করব। থেকে আপনি প্ল্যান করেছেন। হ্যাঁ, ১ বছর বলতে এটা অনেক বড় বাজেটের একটা কাজ। এত হুম, টাকা ইনভেস্ট করার কোন প্রোডিউসার দিবে না। নিজেই খরচ করব। সেই টাকাটা রিটার্নের রিস্ক থেকে যায়। তো সেটার জন্য স্পন্সর, টিভি রাইটস সবার কাছে আ মানে যাইতে হইছে। হুম, তো সবাই রাজি হওয়ার পরে, তারপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাস্টিং এর ক্ষেত্রে। মানে সিরিজ কেউ করতে চায় না আমাদের দেশে। মানে যারা একটু রিনাউন আর্টিস্ট বা হুম। রেগুলার কাজ করে, তারা সিরিজ বিশ্বাসই করে না। বিশ্বাস করে না। তারা করতে চায় না। তো তাদেরকে কনভিন্স করা, সবকিছু মিলিয়ে হচ্ছে একটা বড় জার্নি ছিল। সবাইকে আমি একটা কথাই বলতাম, কাজটার ফিডব্যাক পাবা। হুম, মানে এত পাবা সেটা আমি জানতাম না। কিন্তু ফিডব্যাক পাবো এইটুকু বিশ্বাস আমার ছিল। হুম, কারণ আমি জানতাম যে মানুষ এটা দেখলে পছন্দ করবে। হুম। কিন্তু এত হিউজ লেভেলের পছন্দ করবে সেই ধারণাটা আমার ছিল না। সেটা ইভেন দ্যাট আর্টিস্টেরও ছিল না। আচ্ছা, এবং সামাজিক মাধ্যমে তো আমরা দেখছি যে সবাই আসলে খুব উপভোগ করছে এবং নানান রকমের মিম বানাচ্ছে, গল্প করছে, স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট শেয়ার করছে। এই বিষয়টা তো আপনার চোখে এসেছে। এগুলো দেখি। এগুলো দেখে দেখে কেমন লাগে? আমার আসলে তেমন কোনো আলাদা কোনো ফিলিংস নাই। কারণ এটা আমার প্রতিদিনের কাজ। আর হুম, আজকে একটা হিট হবে, আবার আগামীকাল আরেকটা ফ্লপ খাবে। সো এত আচ্ছা। এক্সাইটমেন্ট এর কিছু নাই। হুম, এটা যেহেতু এটা আমার পেশা, সো আমার একটা বেটার হবে, আরেকটা খারাপ হবে। আমি তো একটা হুম। মানুষ। ঠিক না? একটা মানুষের সবকিছু তো ভালো হয় না। ভালো হতে পারে হয় না। না। এবং যেমনটা আমরা দেখেছি যে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী এখানে অভিনয় করেছেন এবং খুব গুণী গুণী মানুষেরা আছেন, সিনিয়র অনেকে আছেন এবং জুনিয়র অনেকে আছেন। তো সবাইকে নিয়ে আসলে একটা কাজের সময় কিন্তু এরকম এক্সপেরিয়েন্স তো অনেক রকমেরই হয়। আপনাদের আসলে পুরো টিমটা নিয়ে কাজ করতে গিয়ে কেমন লেগেছে? আমার এখানে যারা কাজ করে সবার সাথে আমার আগে কাজ কম বেশি হইছে। মিঠু আপার সাথে সবচেয়ে বেশি হইছে। হুম। পায়েলের সাথে হইছে। সুনেরা বিনতে কামাল, সুনেরার সাথে ১ম কাজ ১ম আমার। কাজ। ইরফান সাজ্জাদ, খায়রুল সাজ্জাদের সাথে বাশার। আগে হইছে, অনেক আগে। অনেক বছর পরে তার সাথে আমার ১ম কাজ। হুম, বাশারের সাথে খুব বেশি কাজ হয় না। আমার ডিরেকশনে একটা কাজ হইছে। সো হুম। কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা ভালো। আচ্ছা, এবং এই প্রজেক্টের সাথে সবার আগে বাশারই আমার সাথে ইনভলভ ছিল তাই? শুরু থেকে। ওকে। মানে করার আগে থেকে হুম, রেগুলার হুম। ওর সাথে ডিসকাস করতাম। এবং ও আমি যেটা সবাইকে যদি বলা হয়, প্রতিটা শিল্পীর প্রতি আমি গ্রেটফুল, কারণ তারা
রাজি যেরকম হয়েছে এবং শুটিং স্পটও তাদের এফোর্টটা দিছে এবং আনন্দ ফুর্তি করতে করতে দীপা শুটিং খন্দকার করতেছে আছেন। সবাই। হ্যাঁ, হুম, দীপাপুর সাথে এটা আমার ডিরেকশনের প্রথম কাজ। আমি প্রডিউস হুম, করছি আরেকটা কাজ। তখন কাজের সময় যে ভাবলাম যে ওনাকে ক্যারেক্টারটা দেওয়া যায়। এই ক্যারেক্টারটা আমার আলাদা করে বানানো। মানে হুম। মানে নিজের মতো করে বানানো যে আমাদের দেশে ফুপু ক্যারেক্টার গুলাকে একটু নেগেটিভ সাইড করে রাখে। ধরেন দেখা আমার হয়, হ্যাঁ। আমার আপন ফুপু নাই কিন্তু আমার বাবার কাজিন বা না একটা ফুপু আছে যে আমার হুম, ফুপু মারা যাওয়ার পর আমার ফুপু আরেকটা বিয়ে করছে। আচ্ছা। সো সেই ফুপু আমাকে অনেক আদর করে মানে ও আমাদেরকে। সো হুম, আমি গত ঈদে একটা কাজ করছি, ফুপুর বাড়িতে কাজ করছি। তো ফুপুর আদর যে কিরকম এটা আমি আমার ইউনিটে সবাই দেখছি। হুম, তো এই ক্যারেক্টারটা আমার বানানো যে মানুষের ধারণাটা ভুল করতে চাই। কারণ ফুপু মানেই ভাবে যে প্রপার্টির অংশীদার হ্যাঁ, বা ভাইয়ের ছেলেকে দেখতে পারে না। হুম, সেটা থেকে বের হওয়ার জন্য ক্যারেক্টারটা বানানো আমার। হুম, এবং আমি যেভাবে প্ল্যান করে ওনাকে বলছিলাম এবং ওনাকে দেখতেও ভালো লাগছে এবং অ্যাক্টিংও এত স্মুথ করে যে পাবলিক আপন করে নিয়ে নিছে ওনাকে, হুম। দীপা আপাকে। আপনি কি অভিনয় শিল্পীদেরকে মাথায় রেখে আসলে চরিত্রগুলো তৈরি করেছেন এখানে নাকি ম্যাক্সিমাম চরিত্রগুলো আগে তৈরি ম্যাক্সিমাম করেছেন? ক্যারেক্টার ভেবেই বানানো ধরেন। আচ্ছা, এখন সাজ্জাদ যে ক্যারেক্টারটা প্লে করে আমার হুম, একটা হ্যান্ডসাম, হাইট এবং খুবই স্মার্ট ছেলে লাগে। এটা দরকার ছিল। খুবই রেয়ার আছে আমাদের হুম, এরকম হাইট। তো ওকে চিন্তা করা, এই বাশারকে চিন্তা করা, পায়েলেরটা চিন্তা করা এরকম। পায়েলের চিন্তার আগে আরেকজন চিন্তা ছিল সেটা আচ্ছা, বিভিন্ন কারণে হয় নাই। হুম। সো তারপরে মিঠু আপা তো এই ক্যারেক্টার মানে আমি যদি নরমালি প্রশ্ন করি ক্যারেক্টারটা মিঠু আর আপার ছাড়া আরেক কে কাউকে করতে দিলে পারে? হ্যাঁ, পাবলিক এমন ভাবে না অ্যাক্টিং করবে জি, পারবে সবাই কিন্তু মানুষের অ্যাকসেপ্টেন্স একটা জিনিস আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। মিঠু আপা নেগেটিভ ক্যারেক্টার যখন করে নেগেটিভের মতোই করে। হুম, আবার সেখান থেকে যখন নিজেকে চেঞ্জ করে পজিটিভ পজিটিভে নিয়েছে। আসে সেটাও মানুষ নেয়। হুম। এটা উনার একটা সেই বড় পাওয়ার। গ্রহণযোগ্যতার হ্যাঁ, একটা ব্যাপার পাওয়ার আছে হ্যাঁ। কিন্তু, হ্যাঁ। এবং এই চরিত্রগুলোর মধ্যে থেকে আপনার সবথেকে প্রিয় চরিত্র কোনটি? আমার সব চরিত্র আমার বানানো। সো আলাদা করে এটা বলা খুব টাফ। আচ্ছা, যদি প্রতিটা এটা চরিত্র এভাবে জিজ্ঞেস করি হুম, যে হুম, হুম। সায়রা আর মেরিনের মধ্যে আপনার না ২ টা পছন্দের চরিত্রই আমার পছন্দ। না এটা কিন্তু তাহলে আমি একটু বানাইতে পারতাম না। এটা এটা কিন্তু পার্সিয়ালিটি আমাকে না। একজন জিজ্ঞেস করেছে, আপনাকে হ্যাঁ। বলতে বলেছে। না, না আপনারই কেউ এটা কিন্তু এটা একজন বলতে ২ বলেছে। টা চরিত্রই আমার অনেক পছন্দের। কারণ এই ২ টা চরিত্র আমার বানানো বলে। অপছন্দের চরিত্র আমি বানাবো না। হুম, আমার একটা যুক্তি আছে প্রতিটা চরিত্রের। যদি চরিত্রের কথা বলা হয় এজ এ অ্যাক্টরস না, মানে নাটকের হুম, চরিত্রগুলা। প্রতিটা চরিত্র তার জায়গা থেকে সে রাইট। মানে আচ্ছা, আমার এই গল্পের মেইন ফিলোসফি হচ্ছে এটা। হুম, সায়রার জায়গা থেকে যদি সায়রার জায়গায় আপনি দাঁড়ান, সায়রা যা করে ওর জায়গায় রাইট। হুম, বাট আমি যখন দূর থেকে সায়রাকে দেখি মনে হচ্ছে সায়রা রং। মনিরা মিঠু মানে মা ক্যারেক্টারটা হুম, সবাই হুম, এমনও মেসেজ আমার কাছে পাঠায় যে ওনাকে মারবে, ওনাকে বাদ দেওয়া হোক। আচ্ছা, কমেন্টসও করে যে ওনার কারণে নাটকটা মানুষ দেখবে না। এটা কিন্তু হ্যাঁ, মানুষ ভালোবেসে বলে। কারণ ভালোবেসে হচ্ছে বলছে। মানুষ মানে এতটাই বিশ্বাস করে ফেলছে, চরিত্রগুলাকে হ্যাঁ। আপন করে নিছে, ওনাকে দেখলে শত্রু মনে হয়। জি, জি। কিন্তু উনি যদি এই ক্যারেক্টারটা না করতো, এরকম নেগেটিভ ক্যারেক্টারটা না করতো, মানুষ এই কথাটাই বলতো না। এবং এই বিরক্তিকরটা যে হয়, এইখানে আমি সাকসেস, মিঠু আপা সাকসেস। মিঠু আপার জায়গা থেকে যে আমার ফিলোসফি প্রতিটা সংসারের মা উনার জায়গায় উনি 100% রাইট। হুম, উনি উনার জায়গা থেকে বলে। রাইট, রাইট। আমি শুধু ক্যারেক্টার গুলোকে এমনভাবে প্রেজেন্ট করছি যে এই ক্যারেক্টার জায়গায় যে আমি দাঁড়াই, আমি তার মতোই করব। হুম, এটা প্ল্যান। আর পাবলিকের যে অডিয়েন্স ওরা তো ওদের জায়গা থেকে নিজের ক্যারেক্টার হিসেবে দেখে। উনি তো মায়ের জায়গায় যায় না বা সায়রার জায়গায় যায় না বা হুম। মেহরিনের জায়গায় যায় না বা ফাহাদের জায়গায় যায় না। এই জিনিসগুলা আলাদা, আলাদা করা আরকি। এবং শুটিং এর নানান রকমের ছোট, ছোট কিন্তু ক্লিপ বা সবাই যে মজা করছে এরকম কিন্তু আমরা অনেক কিছুই রিলস হিসেবে দেখছি, সামাজিক মাধ্যমে দেখছি। আসলে আপনি শুটিং সেটে কেমন থাকেন? শুটিং এ মজার ঘটনাটা ওরা করে, আমি করতে পারি হ্যাঁ, না। আমি এটাই সকাল আমি ৮ জিজ্ঞেস টায় যাই। করতে চাই। আমার লাইফে যত আমি কাজ করছি আমার এন্টার বা 18 ইয়ার্স এর মতো আমার ক্যারিয়ার। হুম। আমি আগে শুটিং এ সকালে ১০ টায় গিয়ে ২ ঘন্টা ঘুমাইতাম। মানে এটা মানে আপনি কমন ছিল। সবার আগে যান। মানে আগে ১০ টায় যাইতাম। আগের যেতেন, শুটিং হ্যাঁ। গুলার এক্সপেরিয়েন্স বলি। ১০ টায় গিয়ে ১-২ ঘন্টা ঘুমাইতাম। সবাই আসলে আস্তে ধীরে গল্প করতে, করতে শুটিং করতাম। বিকালবেলা ২ ঘন্টা ব্রেক দিয়া আমার অনেকে আছে গান বাজনা করতো বা হুম। আড্ডা দিতাম। অনেক ফান করে শুটিং করতাম। কিন্তু এই শুটিংটা হচ্ছে সকালে আমি ৮ টায় যাই সেটে। কারণ কি? মানে প্ল্যান করা কারণ অনেক ৮ দিন অনেক কাজ থাকে প্রচুর। আচ্ছা। ৮ হুম। টায় যাই। আমি যেতে, যেতে সবাই চলে আসে। শুটিং এ যান আমি। শুটিং শেষ করে রাত ২ টায় বাসায় আসি। এটা রেগুলার। সো ফানটা আমি করতে পারি। ফানটা সবাই করে। ওরা মেকআপ কারণ ম্যান আপনাকে সবাইকে হ্যাঁ। আসলে ম্যানেজ মানে করতে এটা হয়েছে। সিরিয়াসলি বলতাম। আমি ১০ মিনিট টাইম পাই না। আচ্ছা। মানে এরকম একটানা কাজটা করি। হুম। এই যে যেমনটা আমরা বলি যে আসলে দর্শকেরা ধারাবাহিক নাটক এখন দেখছে না, যেটা নিয়ে শুরুতেই বলছিলাম, এবং পারিবারিক গল্পের নাটকও কিন্তু খুব কম হয়, আলোচনায় কম আসে এবং প্রায় এমনটা শুনি যে নাটক দেখছে না। এই যে এখন আবার এটা আমাদেরই গল্পের মাধ্যমে সবাই পারিবারিক বন্ধন যেই গুরুত্বটা বহন করে সেরকম নাটক দেখছে, কাজ দেখছে। এখন আসলে কি মনে হয় যে একটু সিচুয়েশনটা বা চিত্রটাকে একটু পরিবর্তন হতে দেখছে পারে? না কথাটার একটা ব্যাখ্যা আছে আমার কাছে। এর হুম। আগে যে না দেখার কারণটা কি? একসময় তো বাংলা নাটক দেখে আমি তো নাটক দিয়ে পপুলারিটি পাইছি। হ্যাঁ, আমার অবশ্যই। সিরিজগুলো অনেক পপুলার ছিল। মানে আগে নাটকগুলা টেলিভিশন চ্যানেল প্রোডিউস করত। তো টেলিভিশন চ্যানেল নাটকের যে বাজেটটা দেওয়া হয়, সেই বাজেট দিয়ে একটা শিল্পীর রেমুনারেশন হয় একজনের। হুম, তো সেই মানুষটা কিভাবে নাটকটা বানাবে? একটা হুম, ডিরেক্টর।
সে সারাদিনে তখন হচ্ছে দাঁড় করায় শুধু ডায়লগগুলো দেওয়া হয়, আর গল্প থাকে না। বাবা থাকলে মা থাকে না, মা থাকলে বোন থাকে না। বা তাদের কাজ হচ্ছে টিভি চ্যানেল টাকা দিচ্ছে কন্ট্রাক্টে, সেই অনুযায়ী সে ফুটেজ দিচ্ছে, ডিউরেশন দিচ্ছে। মানে তাদের ডিরেক্টরদেরকে আমি কখনোই দোষ দেব না, কারণ হচ্ছে বাজেট একটা ইস্যুস। এটা কে কিভাবে না আমি এটা জানি না, অস্বীকার ট্রু। করার এটা উপায় আমি নেই। হ্যাঁ। ডিরেক্টরদের পক্ষেই থাকবো সারা জীবন। এখন এটা কারণ কি, এটা আমি কোনো বাজেট ঠিক করি নাই। আমি শুধু ঠিক করছি যে এই কাজটা আমি করবো, যেখানে যত টাকা লাগে তত টাকা খরচ করবো। এই টাকাটা আমাকে থার্ড পার্টি দিচ্ছে না, আমি নিজে খরচ করতেছি। এই জায়গাটা, এটা হচ্ছে প্লাস এই সিরিজের। এটা আমি মানে অনেক বড় করে বলতে চাই, যদি আমাকে যদি থার্ড একটা পার্টি আমাকে টাকা দিত প্রডিউস করার জন্য, তাহলে এই কাজটা হিট হইতো না। হিট হতো। কারণ হচ্ছে উনি একটা লিমিটেড টাকা দিত। এই সেটার টাকার মধ্যে আমার মধ্যে সারাক্ষণ আমার টেনশনে থাকতো, টেনশন এই টাকার মধ্যে বানাবো, এখান থেকে আমি প্রফিট করব। এখন আমার প্রফিটের চিন্তা হচ্ছে আমি অন্যভাবে করতেছি। সো জি, এটা একটা ফ্যাক্ট। এখনো আমার বিশ্বাস যে যদি মানে একটা ডিরেক্টরকে ফ্রিডম দেওয়া হয়, বাংলাদেশে অনেক দামি দামি ডিরেক্টর আছে, হ্যাঁ, অনেক গুণী অনেক নির্মাতা আছেন, ট্যালেন্টেড। কাজ করতে চায় যারা। আমার পরের জেনারেশন যারা আছে তারা তো অনেক ট্যালেন্টেড, আর আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। তাদেরকে যদি প্রপার বাজেট, প্রপার সাপোর্ট দেওয়া হয়, তারাও এত ভালো কাজ করতে পারবে, জি, এটা আমার বিশ্বাস। জি। এবং সেই গল্পে আসছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, এটা আমাদেরই গল্প নিয়ে গল্প করছিলাম, নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে চলে যাচ্ছি আবারও তার কাছে। এবং বিরতির আগেই যে গল্পটি করছিলাম আমরা, যে এখন কি মনে হয় এটা আমাদেরই গল্পের পরে একটু চিত্রটা পরিবর্তন হতে পারে? অনেকেই কি আসলে ডেফিনেটলি সাহস হবে, করে অনেকেই step প্ল্যান নিবে? করতেছে। হ্যাঁ। আমি যতটুকু জানি অনেকেই প্ল্যান করছে এরকম করে করার, এবং আমি অলওয়েজ মানে আমি হ্যাপি যে কেউ যদি প্ল্যান করে থাকে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ আমি চাই এরকম 5টা সিরিজ ইন্ডাস্ট্রিতে থাকুক, তাহলে ইন্ডাস্ট্রি নিশ্চয়ই। বড় হবে। যদি এরকম আমার সাথে আরেকটা সিরিজ কম্পিটিশন দেয়, বা আরেক থার্ড একটা কম্পিটিশন দেয়, তখন 3 জনের মধ্যে একটা কম্পিটিশন কাজ করবে যে কে বেটার ভালো করবে। কাজ তখন করতে পারে। ইন্ডাস্ট্রি বড় হবে, সবাই এই কাজটা করতে চাইবে, অডিয়েন্স নাটক দেখার অভ্যাসটা আবার শুরু করবে। যেমন আমি এই নাটকের আমি যে পরিমাণ দেশের বাইরে থেকে ফিডব্যাক পাচ্ছি, রেসপন্স ফেসবুক আছে, বা হ্যাঁ, যারা কমেন্ট চিনে বক্স বা দেখা অচেনা যায়। মানুষ, তো সেটা দেখলে বোঝা যায় মানুষ কি পরিমাণ নাটক দেখতে চায়। কারণ প্রবাসীদের তো একটা নির্দিষ্ট টাইমে দেশীয় কন্টেন্ট বেশি দেখে, তো ওদেরকে যদি কোনোভাবে হুক করানো যায়, তাইলে এই জিনিস মানুষ পছন্দ করবে। সো আমি চাই এরকম সবাই করুক, এই জিনিসটা আমার সবার প্রতি চাওয়া। এবং যেমনটা আমরা দেখছিলাম যে আসলে এক একটা এপিসোড রিলিজ হওয়ার পর থেকেই কোটি কোটি ভিউ হচ্ছে। ভিউ কি কখনো আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল, বা সেই বিষয়টিকে কখনো ভেবেছেন ভিউ তো আপনি? 100% গুরুত্বপূর্ণ। ভিউর এই প্রশ্নটা নিয়ে অনেক দ্বিমত আছে অনেকের, যে হ্যাঁ, ভিউ কখনো অনেকেই বলে। কন্টেন্টের মানদণ্ড না। এই কথাটা হচ্ছে ঘুরাইয়া বলতে হবে, যে ভিউ, ভালো কন্টেন্টের ভিউ 100% দরকার। ভিউ ছাড়া, ভিউজ বলতে কি, ভিউজ মানে একটা মানুষ, একটা দুইটা চোখ। এই ভিউজটা আগেও ছিল, আগে সেটার মানদণ্ড ছিল না, কাউন্টেবল ছিল না, মানুষ দেখতো টেলিভিশনে। এখন সেটা চোখে দেখা যায়, এই প্রোডাকশনটা 100 জন লোক দেখছে, 1 লাখ লোক দেখছে, দুইটা চোখে দেখছে, মানে একটা ভিউ মানে দুইটা চোখ দেখছে। এখানে হচ্ছে বিচারটা হবে এভাবে যে এই কন্টেন্টের কোয়ালিটি কতটুকু, সে অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। এখন আমি টাকা ইনভেস্ট করবো, বা যে প্রডিউসার সে টাকা ইনভেস্ট করে, সে রিটার্ন চাবে না? কারণ অবশ্যই। আমি একটা কন্টেন্ট বানাইছি, 1 কোটি লোক দেখতেছে, এটা 1 লাখ লোক দেখলে আমার 20 টাকাও আসবে না, তাই আমি টাকাটা বানাবো কিভাবে? মানুষ যে বলে যে আমি শিল্প করতে আসছি, তা আমার তো পেটে খাবার লাগবে, বিজনেস তাহলে করতে আমাকে হবে। একজন খাওয়া দেখ, আমি শিল্পই করবো, কোনো কিছু চাইবো না। হ্যাঁ। আবার আরেকটা মত তো এরকম আছে যে আসলে মানসম্মত অনেক কাজ এমন দেখছি আমরা, যেটা ভালো কাজ না হতে পারে, অথবা এমন মান রাখছে না, কিন্তু সেটা আবার অনেক ভিউ হচ্ছে। সেটা সেক্ষেত্রে ডিফারেন্ট। কি এটা হবে? সারা পৃথিবীতে সবকিছুতে আছে। নেগেটিভ জিনিসের প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকে, বা অনেক চিপ জিনিস ফান করতে করতে মানুষ ভাইরাল করে ফেলে। এটা আলাদা জিনিস, এটাকে ইগনোর করবো আমরা, তাইলেই তো হয়। এই গল্পটা না বলে, আমি আর আপনি যদি ইগনোর করি যে এই জিনিসটা ভালো না, এটা দেখবো না, তাহলে কিন্তু এটার ভিউজ হবে না। আমরাই কিন্তু দেখি, আমরাই খারাপ জিনিসটা দেখি, আমরাই বলি যে আমরাই খারাপ ভালো জিনিসের দেখছি, ভিউজ। আমরাই খারাপ তাহলে আমরা দেখছি। ভালো জিনিসটা কেন পিক করি না? আমার প্রশ্ন, ভালো জিনিসটা আমরা পিক করি না কেন? ভালোর তো কোনো মানদণ্ড নাই, এক একজনের কাছে এক এক টাইপের ভালো। আমার এই জিনিসটা একটা শ্রেণীর কাছে হয়তো অনেক পপুলার, অনেকে আছে পছন্দ নাও করতে পারে, যে এটা কোনো গল্প নাই, অন্য টাইপের গল্প চায়, দেখতে চায়। হ্যাঁ, তারও তো টেস্ট থাকতে পারে। এটা ওর সবকিছু ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, ওরা কিভাবে পিক করবে। আচ্ছা, বাহ, চমৎকার। অনেক অনেক গল্প তো শুনছিলাম, আরো গল্প বাকি আছে। তবে এই মুহূর্তে আমি একটা গেম খেলতে চাই আপনার সাথে। আমি কঠিন মনে হয় জিনিস। আপনি দেখতে পাচ্ছেন জার আছে, জারের মধ্যে 5টা প্রশ্ন দেয়া আছে। সেখান থেকে 3টা প্রশ্ন তুলতে হবে এবং প্রশ্নগুলো জোরে পড়তে হবে, অ্যান্সারও দিতে হবে। 3টা একটা একটা করে। প্রথমে কঠিন যাই। জিনিস। হ্যাঁ, সবগুলো একই টাইপের প্রশ্ন না তো আবার। সেটা বলবো না, দেখি আমরা কি আছে। পারিবারিক গল্পের নাটকে বিশাল সাফল্যের কারণে জোরে পড়তে দর্শক, হবে। পারিবারিক গল্পের নাটকে বিশাল সাফল্যের কারণে দর্শক আপনার কাছে পারিবারিক গল্পের চলচ্চিত্র চাচ্ছেন, আপনি দর্শকের সেই চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন কি?
এটা আসলে সিনেমাটা আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, কারণ অনেকদিন পরে বানাইতে চাই, কারণ সিনেমার যে পরিমাণ সময় হুম, সেই পরিমাণ অর্থ রিটার্ন আসে না বা আচ্ছা। ফিডব্যাকটাও আসে না, কারণ হয়তো বা আমি পারি নাই সিনেমাটা প্রপারলি বানাইতে হুম, হুম। বা আমার সিনেমাটা মানুষ পছন্দ করে নাই। আমার একটা কথা, সিনেমার বানানোর যে টাকাটা যে লগ্নি করে প্রস্তুতির বিষয় তাকে রিটার্ন সবকিছু। দেওয়ার গ্যারান্টি হইলে আমি বানাবো। ও, তবে একটা কথা, পরে যদি কোনো সিনেমা বানাই ফ্যামিলি ওরিয়েন্টেড বানাবো। এটা নেক্সট আপনার এটা পরিকল্পনা আমার আছে। একটা আছে। সেই সিনেমার গল্পে আসছি, হ্যাঁ। পরবর্তী প্রশ্নে যাই। আপনার সময়ের নির্মাতারা সবাই ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত, আপনি কেন নাটকে নাটকেই সীমাবদ্ধ? সীমাবদ্ধ। এটা আমার ইচ্ছা, আমি কখনো চাই নাই ওয়েব করতে। এটার আমার ব্যাখ্যা হচ্ছে, আমি আমি আজ পর্যন্ত কোথাও কোনো কাউকে প্রপোজ করি না যে আমাকে একটা কাজ দাও আমার এন্টার ক্যারিয়ারে, হুম, কখনো করি না। আমি নিজে নিজে ঠিক করছি যে আমি প্ল্যান করছি এটা করব, করে আমার মতো আগাইছি বা কোথাও আড্ডা দিছি, বলছে এটা প্ল্যান আছে, শুনছে, শোনার পরে বলছে আমি প্রডিউস করবো, এভাবে হয়েছে। আমি যাই বলি না আমার একটা কাজ দাও। সো আমার একটা জিনিস হচ্ছে, সবাই কাজের ক্ষেত্রে যে আমি ফ্রিডম চাই আরকি। আমার কাজটা আমার মতো করে চাই হুম, আরকি। যে হুম। আপনি কোন স্রোতের সাথে হাঁটতে চান না, সেটাই স্রোত বলতে বলতে চাই না, চাচ্ছেন? সবগুলাই পজিটিভ। সবার জায়গায় পজিটিভ। আমার ফিলোসফি হচ্ছে, আমি আপনার মতো করে কাজ করবেন। এই কনটেন্টের মালিক আমি। আমার প্ল্যাটফর্ম আছে নিজের, সিনেমা হল। এটা আমার অনেক আগে থেকে, আপনার ২০১৩ থেকে স্টার্ট করা আমার এটা। আচ্ছা। হ্যাঁ। তখন থেকে আস্তে, আস্তে করে এখানে আসছি। তখন আমার প্ল্যান ছিল যে আমি কনটেন্ট বানাবো, আমার কাছেই থাকবে সেটা রাইটস। হুম, আমি কোথাও সেল করব না। ওকে। আজকে এই যে এই প্রজেক্টটা আমি যদি মানে একটু অন্য ওয়েতে বলি, এই প্রজেক্ট যদি প্রফিট হয়ে থাকে সেটা আমার। লস হইলেও আমার। হুম, কেউ আমাকে বলবেও না, কেউ আমাকে ঝাড়িও দিবে না। আমি কারো যদি কাছে অন্যের একটা জবাবদিহি কাজ করতে করি হবে না। ওটিটি বা অনেকগুলা ফর্মুলা হুম, আছে। আর সবচেয়ে বড় মাইনাস হচ্ছে, এতগুলা মানে ধাপ পার হয়ে যা কাজ করার মতো এনার্জি আমার নাই। এক জায়গায় গল্প পিচ করা, প্রেজেন্টেশন দেওয়া, স্টোরি শোনানো, কাস্ট ঠিক করা, প্রি হুম, হুম। প্রোডাকশন বা পিপিএম করা, এগুলা মানে আমার অধৈর্য লাগে, আমার ধৈর্য খুব কম। আমি আমার মতো করে ডিসিশন নিয়েছি যে কালকে একটা কাজ করব। হুম, আমি নিজে ইনভেস্ট করে ফেলি, করে আমি বানায় দেখাই। আমার কথা মানুষকে আমার গল্প দেখানো। আচ্ছা। প্ল্যাটফর্ম কোথায় সেটা আমার সেটা কাছে যেভাবেই হোক। ফ্যাক্ট না হুম, আসলে। ওকে। বেসিক্যালি। পরবর্তী প্রশ্নে যাব। নাটকের সব জনপ্রিয় শিল্পীদের আপনি আপনার সিন্ডিকেটের মধ্যে নিয়ে আসছেন, কতটা কথাটা সত্যি? কতটুকু সিন্ডিকেট সত্যি? তো আমি বিশ্বাসই করি না। সিন্ডিকেট বলে কোনো শব্দ নাই পৃথিবীতে। একটা বাবা তার ৫ টা সন্তান, ৫ টা সন্তানকে সেম ভাবে আদর করে? হুম, হুম, কখনোই করে না। যেকোনো একটা ছেলের প্রতি আলাদা একটা টান থাকে, মায়ের থাকে, ভাই-বোনের থাকে। কেউ বেশি, যেমন আমার এই সিরিজে আছে যে ইনকাম করে তারে বেশি আদর করে। হুম, তো সিন্ডিকেট বলতে কি, যে পপুলার, আমি নির্মাতা। আমি তো একটা পপুলার শিল্পীকে নিবো বা হুম, একজন ভালো অভিনেত্রীকে নিবো, ভালো অভিনেতাকে নিবো। হ্যাঁ, একটা হুম, অভিনেত্রী মাসে কাজ করে ৮ টা থেকে ৬ টা। আমি হুম। একজন কাজ করি। তার বাগে ৪ থেকে ৫ টা ডিরেক্টর পাওয়া হয়। এর বেশি হয় না। তো বাকি ডিরেক্টর বা বাকি লোকরা এটাই বলবে যে সিন্ডিকেটে পড়ছে। আমার কাছে মনে হচ্ছে, এখনকার যুগে যদি কোনো নির্মাতা বা হুম, কোনো অভিনেত্রী, অভিনেতা ভালো কাজ জানে, তাকে কেউ আটকাবে না। তাকেই পিক করবে। আমার প্রয়োজনে আমি তাকে নিবো। আচ্ছা। আমি বাশারকে নিচ্ছি না, আমি সাজ্জাদকে নিচ্ছি। হুম, এটা কি হুম, সিন্ডিকেট? ওরা কি আমার সাথে আগে কাজ করছে? সিন্ডিকেটের ব্যাখ্যা তো এখানেই দিলাম। বাশার তো আমার সাথে ৮ বছর আগে কাজ করছে, ৮-৯ হুম। বছর আগে। তো ওকে কেন নিলাম? কিন্তু এমন কথাটা আসলে আপনাকেও শুনতে হয় যে আমি আসলে আসলে, একটা যারা আমার গ্রুপের কাছে কেউ বলে না, এগুলো হুম, হচ্ছে নিউজে দেখি বা বিভিন্ন আলোচনা ইন্টারভিউতে দেখি। যারা বলে যে মানুষটা রেগুলার কাজ করতেছে সে বলে না। যার হাতে কাজের সংখ্যা কম কম। বা তার অপরচুনিটি কম, সে একটা কজ বলে। সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই। হুম, যে মানুষটা বলে সিন্ডিকেট, সেও কিন্তু একটা পপুলার ডিরেক্টরের কাজ করতে চায় বা তার কো-আর্টিস্ট পপুলার হোক সে চায়। তো সে যদি পপুলার চায়, একটা নির্মাতা হিসেবে আমি কেন পপুলার আর্টিস্ট চাইবো না? হুম, আর আমার একটা কমফোর্ট জোন আছে। যেমন আমি সিরিজ করতে যাই, সবার সাথে যে কমফোর্ট জোনটা আছে, আমি যদি আবার সিরিজ বানাই, এখান থেকে অনেক আর্টিস্টই আমার এখানে কাজ করবে। খুব হুম। সিম্পল এটা। এমনটা হ্যাঁ, আমিও সেটাই হ্যাঁ, আসলে বলতে হ্যাঁ। চাচ্ছিলাম যে এমনটা তো অনেকেই বলেন যে আপনি আসলে প্রিয় কিছু মানুষদের নিয়েই কাজ করছেন বা প্রিয় মানে আপনার ওরা, আপনার আমি গ্রুপের যাদেরকে নিয়ে কাজ হুম, করছি যারা মানুষেরও প্রিয়। তাহলে আমি কেন করব না? আমি কেন মানুষের অপ্রিয় মানুষকে নিয়ে আমি কাজ করব? অডিয়েন্স যাদেরকে পছন্দ করে তাদেরকেই তো করব। হ্যাঁ, তার মাঝখানে কেউ তো এটা বলে না যে আমি যে অনেক নতুনদেরকে নিয়ে কাজ করি। হুম, এটা মনে হয় নতুনদেরকে সুযোগ আমাদেরকে করি। দেওয়া জি, করি না, ওদের ক্যারিয়ারও করে দেওয়ার অনেক প্রিভিয়াস রেকর্ড আছে। আচ্ছা। আমাকে যদি কেউ বলা হয় ইন্ডাস্ট্রি থেকে আমি কিছু নিচ্ছি বা আমি নাটক নিয়ে কথা বলতেছি। হুম, হুম, আমার তো হুম, এটাই জনরা, মানে সেক্টর। এখানে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ইন্ডাস্ট্রিতে আপনি কি দিছেন? হুম। তো আমার তো অ্যানসার থাকবে না। আমার তো ২ টা শিল্পীও দিয়ে যাইতে হবে যে বলবে যে, হ্যাঁ, তৈরি করে দিয়ে যে যাওয়া। আমার ১ম কাজ উনার সাথে, উনি আমাকে হ্যাঁ। ব্রেক দিছে। এরকম অনেক ইয়ে আছে, মানে রেকর্ড আছে যে হুম। করছি। সো সিন্ডিকেট বলতে এই শব্দগুলো যারা বলে তাদেরকে জিজ্ঞেস করেন কেন বলে? না এমন অনেক শিল্পীদের কাছে আমি শুনি আপনার কথা সবসময় তারা বলেন যে আসলে তাদের জীবনে আপনার অনেক বেশি আসলে প্রভাব আছে এবং তাদের
অনেক পছন্দের একজন মানুষ আমার আপনি আগের তাদের। সিরিয়াল যে পপুলার সিরিয়াল ছিল ফ্যামিলি ক্রাইসিস, একটা মেয়েকে হ্যাঁ, কাজ ফ্যামিলি করছিলাম ক্রাইসিস সারিকা সাবা। ও তো রিলোডেড পরে ছিল। সিন্ডিকেটের না, ও তো প্রথম নতুন ছিল। হুম। তুমি তোমার যোগ্যতা নিয়ে আসো আমার কাছে, আমি নিব তোমাকে, কোনো সমস্যা নাই যারা এই শব্দগুলো বলে। ওকে, আরেকটা গেমে যাচ্ছি। এই পর্বটা, এই গেমটার কথা একটু বলি, 10-এ 10। এখানে 10টা প্রশ্ন করব, একদম ঝটপট অ্যান্সার দিতে হবে, 10-এ 10। আর যদি আপনি ঠিকঠাক মতো অ্যান্সার না দেন তাহলে কিন্তু বশ হবে। সো ওইটা আমি ডিসাইড করছি। মানে অ্যানসার তবে দেওয়ার পরে যে 10 থেকে 10 পায় আমার হ্যাঁ, কি মানে সেটা পুরস্কার পুরস্কার? আচ্ছা দিচ্ছি, সেটা সেটা পুরস্কার জানতে আমি হবে। দিচ্ছি। মানে কোনো তবে রেজাল্ট আছে কিনা? এই গেমটা খেলতে হবে আপনার সামনে যে কিউব আছে সেটা এটা হাতে কিউব নিতে হবে। খেলতে খেলতে, হ্যাঁ। ঝটপট কিন্তু বলতে আচ্ছা। হবে। ওকে, বেশি সময় নেওয়া যাবে না। ওকে, ধারাবাহিক নাটকে পারিবারিক গল্পকে ফিরিয়ে আনার রিস্কটা কেন নিলেন আপনি? এই যে একটু আগে বললাম যে আমি চাইছিলাম যে সবাই নাটক দেখুক, নাটক দেখে কথা বলুক, সবাই পরিবার ফিরে আসুক। আমাদের এই ইন্টারনেটের যুগে সবাই আত্মীয়-স্বজন, ভাই-বোন সবাইকে মোবাইলে কনট্যাক্ট করে, ফেসবুকের মাধ্যমে হ্যাঁ, উইশ করে। আই লাভ ইউ মাকে বলে, সেটা ফেসবুকে বলে, মার উইশড প্র্যাকটিক্যাল বলে না। এই জিনিসগুলা একটু মানে ফিরিয়ে পিছনে আনা ফিরায় দরকার। নিতে চাইছিলাম আরকি। আচ্ছা, ওকে। ১ ঘন্টায় ১ মিলিয়ন ভিউ। ধারাবাহিক নাটকেও এমন সাফল্য আসবে ভেবেছিলেন কখনো? আমি এটা চিন্তাই করি না যে এটা ১ ঘন্টায় হবে নাকি ২ ঘন্টায় হবে। আমি ভাবছিলাম যে মানুষ পছন্দ করবে। ওকে, হ্যাঁ, এই চিন্তাটা করি নাই আসলে। আচ্ছা। ওমরের পর কোন ছবি নিয়ে ফিরছেন না কেন? একটু আগে বলছি ছবি কেন ফিরছি না, ছবি একটু সময় লাগবে। হুম, ছবির পিছনে অনেক সময় দিতে হয়। আমার অনেকগুলা স্টাফ আছে, একটা অফিস আছে, চালাইতে হয়। টাকা-পয়সা লাগে, আর্ন করতে হয়। নিজের লাইফ আছে, নিজের ফ্যামিলি আছে, আত্মীয়-স্বজন আছে, মা মানে ভাই-বোন আছে। সবাইকে নিয়ে। হ্যাঁ, সো ওকে। এখন পর্যন্ত আপনি কি আপনার সেরা কাজটি করতে পেরেছেন? এটা আসলে একটা খুব কমন প্রশ্ন। সেরা কাজ, প্রতিটা নির্মাতা তার কাজটা তার বেস্ট টুকু দিয়ে করে। হুম, এটা যদি কেউ বলে যে অমুকে ভালো ডিরেক্টর বা অমুকে একটু কম ট্যালেন্টেড, যে নির্মাতাই কাজটা করুক তার বেস্ট এফোর্টটা দিয়েই করে। সো হুম। এটা সবাই সবার জায়গাতে বেস্ট দেয়। তার বেস্টের তার ট্যালেন্টটা হয়তো বা একটু কম আছে। কমের মধ্যে সে বেস্টটাই দেয়। বেস্টটা দিচ্ছে। ওকে। মিডিয়ায় আপনার প্রিয় বন্ধুকে একজনের নাম বলতে হবে। কঠিন প্রশ্ন। প্রিয় অনেক মানুষ, একজন না, অনেকজন প্রিয়রা আছে। রাগ করবে না, আপনি একজনের কথা বলতেই পারেন। এখন প্রিয়ই তো। আদনান আল রাজীব। আচ্ছা। এই সময় কার নির্মাণ আপনার ভালো লাগে? মানে নাটকে বলবো নাকি ওয়েবে বলবো? সব মিলিয়ে। তার মধ্যে আমার একজন। একসময় আরিয়ানের কাজ খুব ভালো ভালো লাগতো। লাগতো। মিজানুর রহমান আরিয়ান। হুম। আর ডিরেকশন খুব পছন্দ ছিল। আচ্ছা। আর আর কয়েকজন নাম কি মনে পড়ছে? শিহাব ভাইয়ের কাজ ভালো লাগে। হুম। শিহাব শাহীন, আচ্ছা। আশফাক নিপুণ। হ্যাঁ। পরিচালক না হলে কি হওয়ার ইচ্ছে ছিল? জানি না আসলে। ছোটবেলায় কিছু হতে চাননি ছোটবেলায় আপনি? ডাক্তার হতে চাইছিলাম। আমার ফ্যামিলিও চাইছিল। আমি অ্যাডমিশন দিছিলাম, ঠিকই নাই। কিন্তু সেটা হয়নি। ঠিকই নাই। আচ্ছা। এজন্য ফ্যামিলি থেকে অনেকদিন যাবত একটা কথা শুনতে হইছে। এটা স্বাভাবিক, হ্যাঁ, শুনতেই হবে। হ্যাঁ। পাকিস্তানি নাটকের গল্প থেকে এটা আমাদেরই গল্পের মিল পাওয়া যাচ্ছে। এটা অনেকেই বলছে। আপনার বক্তব্য কি? এটার বক্তব্য হচ্ছে আমি যখন এই সিরিজটা বানানো, আমার স্পেশাল একজন মানুষ আমাকে এই আইডিয়াটা দিছিল। ও সারাক্ষণ পাকিস্তানি সিরিজ দেখে। আচ্ছা। আমার খুবই স্পেশাল। হুম। সে বলল যে এই টাইপের সিরিজ বানাও তুমি। হুম, হুম, তো আমি বললাম যে এটা আমি কখনো দেখি নাই পাকিস্তানি সিরিজ। হুম। তো আমাকে ২ টা সিরিজ দিছে। একটা ২-৩ টা এপিসোড দেখার পরে ভাবলাম যে এটা হবে না, আমাদের দেশের সাথে আচ্ছা। যাবে না। পরে যে আরেকটা সিরিজ দেখলাম, দেখার পরে এই সিরিজের সেম গল্প দিয়ে আমি আরো ২ বছর আগে একটা ফিকশন বানাইছি। হুম, হুম। সেটার নাম ছিল পিতামাতার সন্তান। তৌসিফ এবং কিয়া পায়েল অ্যাক্টিং করছে। আচ্ছা। সেম কনসেপ্ট। সেম ওদের কনসেপ্ট। ২ বছর আগে, অনেক আগে। এই যে ইউটিউবে আছে নাটকটা। হুম, হুম। অনেক পপুলার হয়েছিল। যে এই গল্প তো আমি বানাইছি, মানে হুম। কাছাকাছি। এটা এটা মানে হচ্ছে মিরাকেলি মিলে যায় না, এটা মিলে গেছে। আমি তাহলে এই গল্পটাকে আমি পিক করে আমার মতো করে বানাই। হুম। তারপরে আমি স্পন্সর কোম্পানিকে প্রপোজাল দিলাম। ওরা, আমি নাম দিছিলাম হচ্ছে পিতামাতার সন্তানী। আর হুম। ট্যাগলাইন দিছিলাম এটা আমাদেরই গল্প। তো আমার স্পন্সরের একজন হেড অফ মিডিয়া যে আছে, যে ভাইটা, সে বলল যে এটা আমাদেরই গল্প দেন নামটা। আচ্ছা। ওইখান থেকে হওয়া। আমি হুম। ওইখান থেকে, এটা কিন্তু ইন্সপায়ার্ড। আমি এখনো বলবো, সবাই অনেকে বলে, অনেকেই কমেন্টসে বলছে, বলে হ্যাঁ। কপি। হুম। কপি মানে নকল। নকল মানে হুবহু। সিন বাই সিন নকল, ডায়লগ নকল, ক্যারেক্টারাইজেশন নকল। এখানে সম্পর্কগুলোও সেম না। হুম, হুম। সংলাপও আলাদা, পুরা প্যাটার্নই আলাদা। হ্যাঁ, আপনি যখন কোথাও থেকে ইন্সপায়ার্ড হবেন, কিছুটা তাহলে কিছু না কিছু সাদৃশ্য তো ওখানে কিছু থাকে। বেসিক জিনিসটাই তো আমি হুম। নিছি। বেসিক জিনিসটা, ওখানের যে বেসিক গল্পটা, সেই গল্পের লাইনগুলা নিছি। কিন্তু সম্পর্কগুলা সেম না, কাছাকাছি না। হুম। সো এটা বলুক, আমি ইন্সপায়ার্ড, আমি নাটকের শুরুতে আচ্ছা। লিখে দিয়েছি। এটা আমার এটা আমি কপি বলতে চাই না, আমি ইন্সপায়ার্ড বলতে চাই। এবং এটার যে যেখান থেকে নেওয়া হয়েছে, এটার যে মেইন যে প্রোটাগনিস্ট, হুম, হুম। পাকিস্তানি যে সিরিজের ফাহাদ সিরিজ। মোস্তফা, হুম। সে স্টোরি দিছে আমার এই গল্প। আচ্ছা। হ্যাঁ। বাহ! ঠিক আছে। অবসর সময়ে কি করেন?
অফিস করি, অফিসে বসে থাকি। তা আপনি তো খুব একটা কাজ ছাড়া বের হন না। আমার অফিস আছে, আমার অবসর সময় নাই, রাত 10টা সেখানেই পর্যন্ত থাকা হয়। অফিস করি। তাহলে অবসর সময় বলতে তখন কিছু ফুটবল নেই। খেলতে যাই উইকলি 2 দিন। আচ্ছা। কেয়া, সুনেরা, তটিনী, নিহা, মালাইকা। আগামী সেরা কে হবে আপনি মনে করেন? আমি তো চাই 5 জনই হোক সেরা। হ্যাঁ, 5 জন হবে, কিন্তু একজনকে যদি পিক করতে একজনের বলি। পিক করার এই ক্ষমতা আমার নাই। কারণ কে কখন সেরা হয় জানি না। কার ভিতরে কোন প্রতিভা কাজ করে কেউ জানে না। হুম। আমি কি জানতাম এই সিরিজ এত পপুলার হবে? আমি তো জানতাম না। তাহলে 5 জনের মধ্যে কে সেরা হবে আমি কিভাবে বলবো? আমি তো গড না। তারপরেও তারা নিজেরাও বলতে পিক পারবে না। করার তো একটা না, বিষয় থাকে আমি যে আমার এটা মনে skip হচ্ছিল করতে যে চাই। আসলে আপনি আমি এটা বলবেন না আমি এবং skip করতে চাই। 10 এ 10 বস এটা আমার হবে কাছে না। আমি যাদের সাথে কাজ করি বা যাদের সাথে কাজ করেন সবাই আমার প্রিয়। হুম, নিশ্চয়ই। এবং হুম। আপনি যাদের সাথে কাজ করছেন, যারা আপনার সাথেও কাজ করছে, তারাও আপনাকে ভালোবাসে, পছন্দ করে এবং যেহেতু একেবারেই নতুন বছরে আছি এবং আপনি এখন সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন না। তো এখন আসলে এটা আমাদেরই গল্প ছাড়া আর কি নিয়ে আপনি কাজ করছেন বা ঈদের কাজ পরিকল্পনা করতেছি করছেন? সামনে। আচ্ছা। ঈদে কাজ করব, ২ টা কাজ করব। হুম। সেটা কি বলা যাবে? সেটার নাম কি বলা যাবে বা কোনো কিছু কি ঠিক হয়েছে এখনো? না আমি নাকি পুরোটাই না, না, সাসপেন্স এটা থাকবে? ঈদের একটা এই কাজগুলো রেগুলার, এত আহামরি মানে চমকের কিছু নাই। রেগুলার প্রত্যেক ঈদে আমি একটা করে কাজ করি। এবার ২ টা করব। একটা জুবান তটিনী আর একটা আ ঠিক করা আছে। মানে প্রত্যেক ঈদে আমি একটা করে করি। হুম। আর কিছু বলতে চাই না বাকি। বাকিটা সাসপেন্স হিসেবেই না থাকবে। এটা সাসপেন্সের কিছু না। আমরা ঈদের রেগুলার কাজ সময় এটা দেখবো আরকি। একটা ঈদের কাজ। দর্শকদের জন্য উপহার থাকবে সেটা বলতে পারি। আমি বিশ্বাস করি যে পছন্দ করবে যদি করতে পারি ঠিকঠাক মতো পাবলিক। বাহ! চমৎকার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্যাফে লাইভে আসবার জন্য এবং এই বছরের জন্য যেহেতু বছরটা শুরুই হয়েছে শুভকামনা থাকছে পুরো বছরের জন্য। আপনাকে ধন্যবাদ। মেরিল ক্যাফে লাইভকে ধন্যবাদ। অবশ্যই। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোববার ক্যাফে লাইভ থেকে। আশা করছি আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।